মার্টিন লুথার কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। তোমরা আশা করি ভালো আছো। আমরা আমাদের সংক্ষিপ্ত সিলেবাস পেয়ে গিয়েছি, গত ক্লাসেও বলেছিলাম। আশা করি তোমরা তোমাদের সিলেবাসটা অবশ্যই পিডিএফ ফাইল থেকে ডাউনলোড দিয়ে নিয়েছো। অনলাইনে অবশ্যই ক্লাসগুলো তোমরা কিভাবে আমরা নিব এবং কোন কোন অংশ থেকে নিব সেটা পেয়ে যাবে। আজকে আমরা কর্মী নির্বাচন পদ্ধতিটা পড়ব। কর্মী নির্বাচন যে পদ্ধতি রয়েছে সেই কর্মী নির্বাচন পদ্ধতিটা আমরা 8টি ধারাবাহিকভাবে এখানে লেখা। এটা অবশ্যই আমাদের বই থেকে যেভাবে আছে সেইভাবে ধারাবাহিকভাবে লিখতে হবে। ধারাবাহিকভাবে যদি না করি তাহলে আমাদের এগুলো কোনো নাম্বার আসবে না। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে ধারাবাহিকতা যাতে বজায় থাকে। তাহলে আমরা দেখি আগে 1 নম্বর হচ্ছে আবেদনপত্র গ্রহণ ও বাছাই, 2 নম্বর হচ্ছে নিযুক্তি পরীক্ষায় অংশগ্রহণের আমন্ত্রণপত্র ইস্যু এবং 3 নম্বর হচ্ছে নিযুক্তি পরীক্ষা গ্রহণ। একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এই নিযুক্তি পরীক্ষা গ্রহণের কিন্তু আবার 4টি ধাপ। এক হচ্ছে ক হচ্ছে যোগ্যতা পরীক্ষা, খ হচ্ছে বুদ্ধিমত্তা পরীক্ষা, ক হচ্ছে যোগ্যতা পরীক্ষা, খ হচ্ছে বুদ্ধিমত্তা পরীক্ষা, ঘ হচ্ছে প্রবণতা পরীক্ষা, ঘ হচ্ছে ব্যক্তিত্ব পরীক্ষা। এবার 4-এ আসি সাক্ষাৎকার গ্রহণ এবং 5 হচ্ছে প্রাথমিক নির্বাচন, 6 হচ্ছে ব্যক্তিগত ইতিহাস অনুসন্ধান, 7 হচ্ছে ডাক্তারি পরীক্ষা এবং 8 হচ্ছে চূড়ান্ত নিয়োগ। তাহলে এই যে ধারাবাহিকতাটা, এই ধারাবাহিকতা অবশ্যই যাতে বজায় থাকে সে বিষয়ে আমরা অবশ্যই দৃষ্টি রাখবো। আমরা একবার একটু দেখে নিই। তাহলে তোমরা যেটা দেখলে যে এই ধারাবাহিকতাটা যাতে বজায় থাকে, পদক্ষেপ এবং পদ্ধতি এই বিষয়গুলো আমরা অবশ্যই লক্ষ্য রাখবো যাতে আমরা ধারাবাহিকভাবে লিখতে পারি। ধারাবাহিকভাবে না লিখলে কিন্তু এটা আমাদের নাম্বার পাওয়া কষ্টকর হয়ে যাবে। তাহলে 1 নম্বর যেটা আছে আবেদনপত্র গ্রহণ ও বাছাই। তাহলে প্রতিষ্ঠানে যারা কর্মী বাহিনী হিসেবে নিয়োগ পেতে চায় তাদেরকে সর্বপ্রথম কি করতে হয়, প্রতিষ্ঠানে আবেদনপত্র দিতে হয়। সে আবেদনপত্র থেকে প্রতিষ্ঠান যাচাই বাছাই করে, প্রাথমিক পর্যায়ে যাচাই বাছাই করে তাদেরকে রেখে দেয় যে হ্যাঁ তাদেরকে আমরা প্রতিষ্ঠানে বাকি যে পদক্ষেপগুলো রয়েছে সে পদক্ষেপগুলোর মাধ্যমে প্রতিষ্ঠানে নিয়োগ প্রদানের জন্য অংশগ্রহণ করতে পারি। তাহলে সেক্ষেত্রে প্রাথমিকভাবে আবেদনপত্র গ্রহণ এবং বাছাই। তাহলে অনেক আবেদনপত্রের মাঝখান থেকে তাদের যোগ্যতা, অভিজ্ঞতা বা তাদের যে যাচাই বাছাই রয়েছে প্রাথমিক পর্যায়ে সেগুলোর মাধ্যমে এই পর্যায়ে এসে তাদেরকে আবেদনপত্র সংগ্রহ করে রেখে দেওয়া হয়। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে নিযুক্তি পরীক্ষায় অংশগ্রহণের আমন্ত্রণপত্র ইস্যু। তাহলে আবেদনপত্র গ্রহণ এবং বাছাইয়ের পর যাদের আবেদনপত্র গ্রহণ করা হয়েছে এবং বাছাই করা হয়েছে, শুধু গ্রহণ করলেই হবে না, যাদের গ্রহণ এই পর্যায়ে এসে প্রথম পর্যায়ে কি করা হয়েছে, আবেদনপত্র সবার কাছ থেকে নেওয়া হয়েছে এবং আবেদনপত্র সবার কাছ থেকে নেওয়ার পর সেখান থেকে আবার বাছাই করে নেওয়া হয়েছে। আগে গ্রহণ করা মানে সব যে আসে তার কাছ থেকে গ্রহণ করা হয়েছে, এর মধ্যে থেকে পরে আবার বাছাই করে কিছু অংশ বাদ দেওয়া হয়। এখন এই নিযুক্তি পরীক্ষার মাধ্যমে কি করা হয়, নিযুক্তি পরীক্ষা হচ্ছে যাদেরকে বাছাই করা হয়েছে তাদেরকে পরবর্তীতে পরীক্ষায় অংশগ্রহণের জন্য একটি তারিখ দেওয়া হয় এবং তারিখের সাথে সাথে কোথায় পরীক্ষা দিবে এবং কখন দিবে এই বিষয়গুলো তাদেরকে স্পষ্টভাবে বলে দিয়ে একটি চিঠি বা একটি তথ্য জানিয়ে দেওয়া হয়। যদিও এখন চিঠির প্রয়োজন পড়ে না, মেসেজের মাধ্যমে চলে যায়, ইমেলের মাধ্যমে চলে যায়। আচ্ছা, নিযুক্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদনপত্র ইস্যু। তাহলে তারিখ, স্থান এবং সময় এই বিষয়গুলো জানিয়ে তাদেরকে কি করা হয়, আবেদনপত্রের যারা বাছাই হয়েছে, যাদের আবেদনপত্র বাছাই হয়েছে তাদেরকে এই বিষয়গুলো জানিয়ে তারিখ, সময় এবং স্থান জানিয়ে তাদেরকে একটি চিঠি ইস্যু করা হয় অথবা তাদেরকে মেসেজ বা ইমেল পাঠানো হয়। তাহলে দ্বিতীয় পর্যায় থেকে বা তৃতীয় পর্যায়ে আসে নিযুক্ত পরীক্ষা গ্রহণ, নিযুক্তি পরীক্ষা। তাহলে যাদেরকে নিযুক্ত করা হবে প্রতিষ্ঠানের জন্য তাদের জন্য কিছু পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাগুলো এখানে নিয়ে আসা হয়। এটাকে আবার 4টি পর্যায়ে, যোগ্যতা পরীক্ষা, বুদ্ধিমত্তা পরীক্ষা, প্রবণতা পরীক্ষা এবং ব্যক্তিত্ব পরীক্ষা। তাহলে যোগ্যতা পরীক্ষাটা কি? যোগ্যতা পরীক্ষা হচ্ছে প্রতিষ্ঠানে যে কর্মী কাজ করবে তার শিক্ষাগত যোগ্যতা, তার সনদ, তারপর হচ্ছে তার অভিজ্ঞতা, তার দক্ষতা,
এই যে বিষয় মানসিক অবস্থা, এই বিষয়গুলো এখানে পরীক্ষা নিরীক্ষা করা হয়। এটাকে বলা হচ্ছে কি যোগ্যতা পরীক্ষা। খতে এসে কি করা হয় বুদ্ধিমত্তা পরীক্ষা। প্রতিষ্ঠানে যে কাজ করবে সেই প্রতিষ্ঠানে কাজ করতে যেয়ে অনেক সময় তাকে দেখা যাচ্ছে জরুরি ভিত্তিতে কিছু সিদ্ধান্ত নিতে হয়, যে সিদ্ধান্তগুলো অনেক বেশি দরকার। এই সিদ্ধান্তগুলো অনেক বেশি দরকার যে তাৎক্ষণিকভাবে সে কোনো কাজ করতে পারে কিনা। তাহলে বুদ্ধিমত্তা পরীক্ষা বিষয়টা হচ্ছে যে কাজ করবে সে কাজ করার ক্ষেত্রে কিছু টেকনিক থাকে, কিছু তাৎক্ষণিক বিচার বিশ্লেষণ থাকে, সাহসিকতা থাকে। তারপর হচ্ছে অনেক সময় দেখা যায় মানসিক কিছু, এইগুলোকে বলা হয় মানসিক যোগ্যতা এক কথায়। এই মানসিক যোগ্যতা বা বুদ্ধিমত্তা পরীক্ষার ক্ষেত্রে এই বিষয়গুলো যাচাই বাছাই করা হয় যে আসলে কাজ করার ক্ষেত্রে তার তাৎক্ষণিক বুদ্ধিমত্তা কিরকম, তার বিচার বিশ্লেষণ কিরকম। এই বিষয়গুলো এখানে যাচাই বাছাই করা হয়। আচ্ছা, এরপর হচ্ছে প্রবণতা পরীক্ষা। এখন অনেকে দেখা যাচ্ছে অনেক যোগ্য, তার বুদ্ধি বিবেক ভালো, কিন্তু কাজ করার ক্ষেত্রে সে অলস, সে কাজ ফাঁকি দিতে চায়, বা দেখা যাচ্ছে যে কাজ করার প্রবণতা, সে তাকে যদি কেউ চাপ প্রয়োগ করে তাহলে কাজ করে, চাপ প্রয়োগ না করলে সে অলসভাবে পড়ে থাকে। তাহলে এই বিষয়গুলো কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনেক বেশি বিরূপ প্রভাব ফেলে। তাহলে প্রবণতা পরীক্ষাটা এই ক্ষেত্রে অনেক বেশি জরুরি, যে কাজ করার প্রতি তার ঝোঁক কিরকম, কিভাবে সে কাজ করছে, কাজের প্রতি আন্তরিক কতটুকু, মনোনিবেশ করে কতটুকু, তার যে পারফরমেন্স রয়েছে সেই পূর্ববর্তী পারফরমেন্সের সাথে বর্তমান পারফরমেন্সের কি মিল রয়েছে, এই বিষয়গুলো যতটুকু সম্ভব এই প্রবণতা পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করা হয়। হ্যাঁ, এখন কথা থাকতে পারে তাহলে এটা কিভাবে সম্ভব। হ্যাঁ, তাকে যদি সাময়িকভাবে কিছু একটা কাজ দেওয়া হয়, যে হ্যাঁ তোমাকে কাজ দেওয়া হলো, ধরা গেল কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে, কম্পিউটার অপারেটরকে বলা হলো যে আপনি 20 মিনিটের মধ্যে এই টাইপটা করে প্রিন্ট আউট দিয়ে নিয়ে আসবেন। তাহলে এই ক্ষেত্রে কিন্তু তার কাজের যে প্রবণতা পরীক্ষা এটা কিন্তু বোঝা যায় যে আসলে না, সে আসলে কাজ যে করছে কাজের প্রতি কতটি সিরিয়াস, সে আসলে 20 মিনিটের মধ্যে শেষ করতে পারছে কিনা, বা তার কাজের যে গতি সেই গতিটা ঠিক আছে কিনা, বা কাজের গতি ঠিক আছে কিন্তু কাজ করতে যে ভুল ভ্রান্তি করে ফেলেছে, সে যে মেন্টালি প্রেশার সেই প্রেশারটা নিতে পারেনি, 20 মিনিটের মধ্যে শেষ করতে হবে। তাহলে এই বিষয়গুলো কিন্তু এখানে এই প্রবণতা পরীক্ষার মাধ্যমে অনেকটুকু যাচাই করা সম্ভব। তারপর হচ্ছে ব্যক্তিত্ব পরীক্ষা। ব্যক্তিত্ব বলতে বোঝাচ্ছে অনেক কর্মী রয়েছে যে তার কিছু বদভ্যাস থাকে, আচার আচরণগত, কথাবার্তা, তারপর হচ্ছে কাপড় চোপড় বা খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিছু বদভ্যাস থাকে। এই বদভ্যাসগুলো কিন্তু ব্যক্তিত্ব পরীক্ষার মাধ্যমে ফুটে ওঠে। দেখা যাচ্ছে অনেক ব্যক্তি থাকে প্রতিষ্ঠানে কাজ করে, ধূমপান নিষিদ্ধ থাকা সত্ত্বেও সেই প্রতিষ্ঠানের ভিতরে বাহিরে যেভাবে হোক ধূমপান করে থাকে, পান খেয়ে থাকে, এই যে একটা বদভ্যাস। অথবা দেখা যাচ্ছে যত্রতত্র যে কোনো জিনিস ফেলে রাখে, তার কাজ শেষ হওয়ার পর সে কাজগুলো গুছিয়ে রাখে না, অথবা কাজ যে করছে সে কাজ করার সাথে সাথে সে অন্যান্যদের সাথে যে একটা ব্যক্তিত্ব সুলভ আচরণ, সে আচরণটা করছে না, অন্য সমালোচনা করছে, যা বা প্রতিষ্ঠানে অনিয়মিত, সে প্রতিষ্ঠানের কাজগুলো গুরুত্ব সহকারে করতে চায় না, বা প্রতিষ্ঠানের মাঝে মাঝে সমালোচনাও করে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে কি ব্যক্তিত্ব পরীক্ষাগুলো স্পষ্টভাবে ফুটে ওঠে। তাহলে প্রতিষ্ঠান যতটুকু সম্ভব এইভাবে তার ব্যক্তিত্ব পরীক্ষাগুলোর মাধ্যমে এই কাজগুলো করতে পারে। তারপর হচ্ছে তার পছন্দ অপছন্দ, হ্যাঁ তার পছন্দ অপছন্দগুলোকে এইভাবে এখানে গুরুত্ব দেওয়া হয়। তাহলে নিযুক্ত পরীক্ষার মাধ্যমে আমরা 4টি বিষয় জানতে পারলাম: যোগ্যতা পরীক্ষা, বুদ্ধিমত্তা পরীক্ষা, প্রবণতা পরীক্ষা এবং ব্যক্তিত্ব পরীক্ষা। এরপর আমরা 4 নাম্বার আসি, সাক্ষাৎকার গ্রহণ। তাহলে সাক্ষাৎকার গ্রহণ প্রতিষ্ঠানে আগে যাদেরকে পরীক্ষা নিয়ে মনে করা হয়েছে যে না তাদেরকে পরবর্তী পরীক্ষায় ডাক দেওয়া যায়, তাদের আগের পরীক্ষাগুলো ভালো হয়েছে, তাদের বুদ্ধিমত্তা ভালো, কাজ করার প্রবণতা ভালো, তাদের ব্যক্তিত্ব রয়েছে, সেই বিষয়গুলো যাচাই বাছাই করে পরবর্তীতে তাদেরকে ফেস টু ফেস মানে সরাসরি অংশগ্রহণের জন্য, পরীক্ষা অংশগ্রহণের জন্য সাক্ষাৎকার গ্রহণ করা হয়। চাকরিদাতা এবং যে নিয়োগ প্রার্থী তাদের মধ্যে সরাসরি কথোপকথন হয়ে থাকে এই সাক্ষাৎকার গ্রহণ পর্যায়ে। এক্ষেত্রে তার
যে বিষয়গুলো রয়েছে, কাগজপত্র রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, যে বিষয়গুলো নিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আবার একটু আলোকপাত করা হয়। আলোকপাত করলে তার সম্পর্কে জানা যায় এবং কাজ সে আসলেই করবে কিনা, না পরীক্ষা দিয়ে দিল শুধু, বা তার আচার আচরণ, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো, তার সাহসিকতা, এই বিষয়গুলো কিন্তু এখানে স্পষ্টভাবে ফুটে ওঠে। তার মুখের মধ্যে কোনো জড়তা আছে কিনা, বা তার কাজ করতে যে কোনো ধরনের সমস্যা হবে কিনা, বা সে কতদিন কাজ করবে, বা সে পূর্ববর্তী প্রতিষ্ঠানে কাজ করেছিল, এখন সে সেখান থেকে কেন চলে আসলো, তার প্রতিষ্ঠানের কাজ করার আগ্রহ কত দিনের, এই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি একটা সাক্ষাৎকার গ্রহণ করা হয়। তাহলে এই যে সাক্ষাৎকার গ্রহণ, এই সাক্ষাৎকার গ্রহণ যদি পরিপূর্ণভাবে হয়ে থাকে, প্রতিষ্ঠান যদি মনে করে হ্যাঁ তার সাক্ষাৎকার গ্রহণ ভালো হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারে, পরবর্তীতে তাকে প্রতিষ্ঠানে নিয়োগের জন্য প্রাথমিকভাবে তাকে নিয়োগ করতে পারে। নির্বাচন করতে পারে, যে তাকে আমরা নির্বাচিত করলাম যে প্রতিষ্ঠানে। এবং একটা বিষয় মনে রাখতে হবে, প্রাথমিক নির্বাচন পরীক্ষার মধ্যে কিন্তু যতজন নিয়োগ করা হবে তার থেকে সংখ্যায় বেশি নির্বাচন করা হয়। কারণ যাদেরকে নিয়োগ দেওয়া হবে, ধরা গেল 20 জন কর্মী নিয়োগ দেওয়া হবে, তাহলে এখানে 20 থেকে অধিক সংখ্যক কর্মী প্রাথমিক পর্যায়ে বাছাই করা হয়। কারণ পরবর্তী পরীক্ষার মাধ্যমে অনেকে বাছাই থেকে বাদ পড়তে পারে, বা নিয়োগের পরও অনেকে প্রতিষ্ঠানে যোগদান করতে নাও পারে। তো এইসব বিষয় বিবেচনা করে প্রাথমিক নির্বাচন সাধারণত চূড়ান্ত নিয়োগের জন্য যতজন লাগবে তার থেকে অধিক সংখ্যক কর্মীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। তাহলে প্রাথমিকভাবে নির্বাচনের পর তাদেরকে জানিয়ে দেওয়া হয় হ্যাঁ আপনাদেরকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। এরপর ব্যক্তিগত ইতিহাস অনুসন্ধান। এই ব্যক্তিগত ইতিহাস অনুসন্ধানের জন্য কর্মীকে সরাসরি প্রতিষ্ঠানে আসতে হয় না। প্রতিষ্ঠান নিজ দায়িত্বেই প্রতিষ্ঠানে একজন প্রার্থী যে কাগজপত্র দিয়েছে সেই কাগজপত্রের উপর ভিত্তি করে তার স্থায়ী ঠিকানা, তার অস্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা, এবং তার শিক্ষাগত যোগ্যতা, তার অভিজ্ঞতা, তার কাজের ইতিহাস, তার আইনগত কোনো জটিলতা আছে কিনা, বা আইনগতভাবে সে কোনো জায়গায় দণ্ড প্রাপ্ত কিনা, বা সে আসলেই মূলত একজন ভালো মানুষ কিনা, সে কাজের প্রতি কতটুকু সফল, এই বিষয়গুলো যাচাই বাছাই করে ব্যক্তিগত ইতিহাস অনুসন্ধান করা হয় এই পর্যায়ে। তারপর আসি ডাক্তারি পরীক্ষায়। এখন ব্যক্তিগত ইতিহাস অনুসন্ধানের পর যদি দেখা যায় হ্যাঁ তার যাবতীয় যে কাগজপত্র বা তথ্যগুলো আমরা পেয়েছি সেগুলো যাচাই বাছাইয়ের মাধ্যমে সত্য বলে প্রমাণিত হয়েছে, সেক্ষেত্রে কি করতে পারে, তাকে ডেকে নিয়ে এসে তার ডাক্তারি পরীক্ষা করতে পারে। এখন প্রশ্ন আসে ডাক্তারি পরীক্ষা কেন? হ্যাঁ, ডাক্তারি পরীক্ষা এই জন্য যে কর্মীকে নিয়োগ করা হবে সেই কর্মী আসলে পরিপূর্ণ সুস্থ কিনা, তার মধ্যে শারীরিক কোনো জটিলতা আছে কিনা। কারণ শারীরিক জটিলতা থাকলে কিছুদিন পর সেই কর্মী অসুস্থ হয়ে যাবে, অসুস্থ হলে সেই কর্মী প্রতিষ্ঠানে অনিয়মিত হবে, এবং অনিয়মিত হয়ে বা একটা সময় পর প্রতিষ্ঠানে আসার যদি অক্ষম হয়ে পড়ে তাহলে পুনরায় কর্মী নিয়োগের জন্য আবার কি করতে হবে, এই নিয়োগ প্রক্রিয়াটা চালু করতে হবে, যেটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়বহুল, সময় সাপেক্ষ এবং খুবই একটি অতিরিক্ত একটি কাজ হয়ে দাঁড়াবে। কারণ কিছুদিন আগে যেই পদে নিয়োগ দেওয়া হয়েছে সেই পদে আবার নির্দিষ্ট সময়ের পূর্বেই আবার নিয়োগ পরীক্ষা অংশগ্রহীত হলে প্রতিষ্ঠানের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়, যে বারবার কিছুদিন পর প্রতিষ্ঠানে নিয়োগ হচ্ছে মানে কি, তাহলে প্রতিষ্ঠানে কি কোনো জটিলতা আছে, এই ধরনের একটা সন্দেহ মানুষের মধ্যে সৃষ্টি হয়। অতএব ডাক্তারি পরীক্ষার মাধ্যমে এই বিষয়গুলো কি করা হয়, সঠিকভাবে যাচাই বাছাই করা হয় যে কর্মী যে কাজ করবে সেই কাজের জন্য আসলে যোগ্য কিনা, শারীরিকভাবে যোগ্য কিনা, সে কোনো ধরনের তার কোনো সমস্যা আছে কিনা বা কোনো রোগবালাই আছে কিনা, সেই বিষয়গুলো স্পষ্টভাবে জেনে শুনে তারপর তাকে প্রতিষ্ঠান একেবারে কি করে থাকে, চূড়ান্তভাবে তাকে নিয়োগপত্র প্রদান করে থাকে। এবং এই চূড়ান্তভাবে নিয়োগপত্রের মধ্যে সে কবে প্রতিষ্ঠানে আসবে, কখন আসবে, কবে আসবে, মানে সেখানে তারিখ, সময় এবং স্থান, যেটা প্রথমে বলা হয়েছিল, তারিখ, সময় এবং স্থান, এই তিনটা বিষয় উল্লেখ করে এবং কার সাথে এসে যোগাযোগ করে কার অধীনে কাজ করবে সেই বিষয়গুলো এখানে স্পষ্টভাবে লেখা থাকে। বিশেষ করে তারিখ, সময় এবং স্থান এবং তার যে পদে নিয়োগ দেওয়া হয়েছে সেই বিষয় সম্পর্কে স্পষ্টভাবে লিখিত থেকে তাকে একটি পত্র প্রদান করা হয়, যেটাকে বলা হচ্ছে নিয়োগপত্র। তাহলে চূড়ান্ত নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠান তার কর্মী নির্বাচন পদ্ধতির সকল কার্যক্রম পরিসমাপ্তি ঘটিয়ে থাকে। তাহলে আমরা আরেকবার একটু দেখে নিই, খুবই সুন্দর একটি বিষয়। কর্মী নির্বাচন পদ্ধতি। আবেদনপত্র গ্রহণ ও বাছাই এক
আবেদনপত্র প্রথমে গ্রহণ করবে, এই গ্রহণকৃত আবেদনপত্র থেকে আবার বাছাই করে কিছু ছাঁটাই দিয়ে রাখবে এবং যাদের রাখা হয়েছে তাদেরকে তারিখ, স্থান এবং সময় জানিয়ে একটি পত্র ইস্যু করবে যে এই তারিখে, এই সময়ে, এই স্থানে তোমাদের পরীক্ষা। এরপর নিযুক্ত পরীক্ষা নেওয়া হবে। নিযুক্ত পরীক্ষার মাধ্যমে কি হবে, তার যোগ্যতা পরীক্ষা নেওয়া হবে, বুদ্ধিমত্তার পরীক্ষা নেওয়া হবে, প্রবণতার পরীক্ষা নেওয়া হবে এবং ব্যক্তিত্ব পরীক্ষা নেওয়া হবে। এই 4টি পরীক্ষা কিন্তু নিযুক্ত পরীক্ষার অংশ। তারপর নেওয়া হবে কি সাক্ষাৎকার গ্রহণ। এরপর প্রাথমিক নির্বাচন। তারপর হচ্ছে প্রাথমিক নির্বাচিত হয়ে গেলে তার ব্যক্তিগত ইতিহাস অনুসন্ধান করবে। এরপর 7 নম্বর এসে ডাক্তারি পরীক্ষা এবং সর্বশেষ হচ্ছে নিয়োগ। একেবারে তাকে চূড়ান্তভাবে নিয়োগ প্রদান করে তার কবে নিয়োগ হয়েছে, কত তারিখে, কোথায় এবং কোন সময়ে তাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার পদের নাম উল্লেখ করে সেখানে একটি পত্র চূড়ান্তভাবে দেওয়া হবে। মোট কথা প্রতিষ্ঠান তাকে চূড়ান্তভাবে মনোনয়ন করবে এবং এর মাধ্যমে কর্মী নির্বাচন পদ্ধতির পরিসমাপ্তি ঘটবে। তো শিক্ষার্থীরা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো এবং তোমাদের যে পড়াটা দেওয়া হয়েছে এই পড়াটা অবশ্যই তোমরা মনোযোগ সহকারে পড়বে। আচ্ছা, আবার একটু আসলাম, তোমাদের কিছু কথা বাকি ছিল, এই কথাগুলো একটু বলে রাখা ভালো বিদায়ের আগে। যে তোমাদের সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে, এটা আমি গত ক্লাসেও বলেছিলাম। তোমরা অবশ্যই সিলেবাস যে আমাদের ইন্টারনেট থেকে পিডিএফ যে ফাইলটা রয়েছে সেটা অবশ্যই তোমরা ডাউনলোড দিয়ে নিবে এবং সেখান থেকে তোমরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে। যেখানে শুধুমাত্র আমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয় না, সব বিষয়ই যারা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আছো সবাইকেই সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে। কমিয়ে মানে এটা না যে অনেক কমিয়ে দেওয়া হয়েছে। অতএব আমরা কিন্তু লক্ষ্য করব যে পড়ালেখায় আমরা কিন্তু অফ দিব না যে আমাদের সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে এটা ওটা, এরকম না। পরীক্ষা কিন্তু আমাদের অবশ্যই পরীক্ষা হবে। কেউ যদি ভাবো যে গত পরীক্ষার মতো অটো পাস দিয়ে দেওয়া হবে, সেটা কিন্তু ভুল। আমাদের করোনা পরিস্থিতি কিন্তু আগে থেকে অনেক ভালো এবং ভ্যাকসিন চলে আসার কারণে, আমি গত ক্লাসে বলেছি, ভ্যাকসিন চলে আসার কারণে আমরা অনেকটাই এখন নিরাপদ বোধ করছি। তো তোমরা অবশ্যই বাসায় আমাদের যে অনলাইনে ক্লাসগুলো রয়েছে সেই অনলাইন ক্লাসগুলো ভালো মতো দেখো। বাসায় পূর্ববর্তী ক্লাস থেকে বর্তমান ক্লাস পর্যন্ত পড়াগুলো যাচাই বাছাই করো যে তোমাদের কতটুকু তোমরা শিখতে পেরেছো বা তোমাদের আর কি জানার আছে। সেই বিষয়গুলো তোমরা অবশ্যই অ্যানালাইসিস করো যে আমরা আসলে কতটুকু শিখতে পেরেছি। আর তুমি যদি ভালো মতো না শিখো তাহলে কিন্তু পরীক্ষার খাতায় লিখতে পারবে না। আর পরীক্ষার খাতায় যদি না লিখতে পারো তাহলে এখানে আবারও বলছি অটো পাসের কোনো সিস্টেম নেই। তোমাকে তোমার নিজের পারফরমেন্সের উপর ভিত্তি করেই তোমাকে মার্কস দেওয়া হবে এবং সেখানে তুমি তোমার গ্রেড নিয়ে আসবে। অতএব এখনো সময় আছে আমাদের। এখন হচ্ছে কি ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসে আজকে আমরা ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকে চলে গেলাম। তাহলে আমাদের যদি জুলাইয়ের দিকে যদি পরীক্ষা, জুন জুলাই, আমাদের হাতে কিন্তু সময় নেই। ফেব্রুয়ারি আমি ধরলাম, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। তাহলে এই 5 মাসের মধ্যে কিন্তু আমাদের ফেব্রুয়ারি অর্ধেক চলে গেল। আবার পরীক্ষা যে সময় হবে, পরীক্ষার আগে থেকে কিন্তু আমাদের একটা বাড়তি একটা প্রস্তুতি থাকে। তো অতএব সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় প্রস্তুতি নিতে নিতে আমাদের দেখা যায় 2-4 দিন আগে থেকেই যে সাবজেক্টটা প্রথম হচ্ছে সেই সাবজেক্টের পড়াই শুরু করে দিই। অতএব পরবর্তীতে আর সেই অন্যান্য সাবজেক্টগুলো আর পড়া হচ্ছে না। তো এই বিষয়গুলো মাথায় রাখবো যে আমরা আগে থেকেই যাতে সিলেবাস শেষ করতে পারি এবং আমরা সিলেবাস শেষ করে আবার যাতে রিভিশনে আসতে পারি। একটি বিষয় মনে রাখতে হবে যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত বেশি চর্চা করবে তত বেশি একজন মানুষ সফল হতে পারবে। এটা কোনো গল্প লিখে আসলে হবে না, তোমাকে অবশ্যই পড়ে সেই পড়ার বিষয়গুলোই নিয়ে আলোচনা নিয়ে আসতে হবে। যেমন আজকে যে বিষয়টা কর্মী নির্বাচন পদ্ধতি পড়াটা বললাম, এই কর্মী নির্বাচন পদ্ধতিটা তুমি যদি এটা মুখস্থ করার চেষ্টা করো তাহলে ভুল হবে। তোমাকে কি করতে হবে, সর্বপ্রথম তুমি এই পয়েন্টগুলো, এটা বলতে পারো যে কর্মী নির্বাচন পদ্ধতি যেহেতু ধারাবাহিক, তাহলে তুমি এখানে যেহেতু 8টা রয়েছে, তুমি প্রথমে 1 থেকে 4 পর্যন্ত এটা ধারাবাহিকভাবে মুখস্থ করো। এখানে 3-এর যে ভাগ রয়েছে সেটা মুখস্থ করো, মুখস্থ করে সেটা খাতায় লিখো। তারপরে দেখো হয় কিনা, যদি না হয় যে এখানে ভুল দিয়েছে সেটা দেখে আবার পড়ো। আবার এখানে 5 থেকে 8 পর্যন্ত পরে আবার মুখস্থ করে আবার না দেখে লিখো। এইভাবে 1 থেকে 8 পর্যন্ত মুখস্থ হয়ে গেলে পুরোটা আরেকবার লেখো না দেখে।
তাহলে পুরোটা আরেকবার না দেখে লেখো, লেখা শেষ হয়ে গেলে কি করবে, এবার তুমি এটার ব্যাখ্যাটা বই থেকে পড়ো এবং আমার লেকচারটা শোনো। বই থেকে পড়ো, আমার লেকচার শোনো, বই থেকে পড়ো, আমার লেকচার শোনো। এরপর দেখবে তুমি নিজে থেকেই এই বিষয়টা সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পারবে এবং সুন্দরভাবে লিখতে পারবে। যেহেতু আমাদের উদ্দীপক পরে উত্তরগুলো দিতে হয়, অতএব এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো যে যদি বলে প্রাথমিক নির্বাচনের পূর্ববর্তী কাজ কোনটি, তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে সাক্ষাৎকার গ্রহণ। অথবা চূড়ান্ত নিয়োগের পূর্বে যে কাজটি করা হয় সেটাকে বলা হয় কি পরীক্ষা, ডাক্তারি পরীক্ষা। তাহলে এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। অথবা কর্মী নির্বাচন পদ্ধতি কয়টি ধাপে বিভক্ত, তাহলে আমরা এটা বলতে পারবো কয়টি, 8টি ধাপে বিভক্ত। তো এই 8টি ধাপের মধ্যে আমাদের অবশ্যই পর্যায়ক্রমভাবে এই বিষয়গুলো বুঝে নিতে হবে। তো এই ছিল আমার কথা, সেই জন্য আমি আবার তোমাদের কাছে ফেরত আসলাম। তো তোমরা সবাই ভালো থাকো এবং নিয়মিত অবশ্যই সময় দাও, নিজেকে সময় দিতে হবে। নিজেকে যদি সময় না দাও তাহলে কিন্তু ভালো ফলাফল অর্জন করা সম্ভব নয়। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি, এখানেই শেষ করি। সবাই ভালো থাকো।